এদিকে দীর্ঘ 17 মাস পর সামনে আসার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 23 জানুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিল শেখ হাসিনা। তবে এবার ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ, পিছিয়ে যাচ্ছে নির্বাচন, ফিরছে শেখ হাসিনা। এর মধ্যে প্রচার করা হচ্ছে আগামী শুক্রবার 23শে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক অনুষ্ঠানটি দিল্লিতে হলেও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে। এদিকে ফের রক্ত ঝরল ইউনূসের বাংলাদেশেই। চট্টগ্রামে র্যাবের ওপর হামলা, নিহত 1, অশান্তি কুমিল্লাতেও আহত 15। রাজনীতির আড়ালে রাজনীতির নতুন অধ্যায়। দিল্লিতে দীর্ঘ 17 মাস পর আগামী 23শে জানুয়ারি আওয়ামী লীগের সভানেত্রীর লাইভ সাংবাদিক বৈঠক হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় 17 মাসের নীরবতা ভেঙে দিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের লাইভ সংবাদ সম্মেলন। এই কূটনৈতিক স্বস্তি কি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, নাকি আবারও ক্ষমতার রাজনীতি সবকিছুকে ছাপিয়ে যাবে? এদিকে নির্বাচনী একদিকে দেশের মধ্যে যেমন উত্তপ্ত পরিস্থিতি, অপরদিকে আন্তর্জাতিক মহল থেকে ডক্টর ইউনূসের ওপর কঠোর বার্তা। দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, আর হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ আন্তর্জাতিক মহল থেকে বার্তা এসেছে ডক্টর ইউনূসের কাছে, আর এতে বেশ টনক নড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে এবার আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধেই, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে খুলনায় এনসিপির পরিচয়ে 20 লাখ টাকা চাঁদাবাজি, আটক 3। এদিকে ফের রক্ত ঝরল ইউনূসের বাংলাদেশেই। চট্টগ্রামে র্যাবের উপর হামলা, নিহত 1, অশান্তি কুমিল্লাতেও আহত 15। বাংলাদেশের চট্টগ্রামে সেদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চট্টগ্রামে র্যাব অভিযান চালালে বাহিনীর উপর পাল্টা সওয়ার হয় একদল সশস্ত্র ব্যক্তি। র্যাবের উপর ভয়াবহ হামলা চলে, যার জেরে এক র্যাব অফিসার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে ভোটমুখে বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়েছে কুমিল্লাতে। কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার রাতভর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আজ সোমবার বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে খুলনায় এনসিপির পরিচয়ে 20 লাখ টাকা চাঁদাবাজি, আটক 3। খুলনায় এনসিপির নাম ভাঙিয়ে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 20 লাখ টাকা চাঁদা দাবি করার সময় হাতে নাতে 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপির খুলনা জেলা শাখার সদস্য হিসাবে দাপটের সাথে পরিচয় দেয়। গুরুতর এই অভিযোগ ওঠার পরপরই নিজেদের দায় এড়াতে ব্যস্ত হয়ে পড়েছে সংগঠনটির জেলা নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা যায়, একটি চক্র এনসিপি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্থানীয়দের জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে আটক করে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটককৃতরা 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তাদের বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে এবং ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিজের দলের কর্মীর এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়ে জেলা এনসিপি। দলটির ভাবমূর্তি রক্ষায় তড়িঘড়ি করে ছাপায় গিয়েছেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, আটককৃতরা সংগঠনের কোনো পদে নেই। তবে সব বিরোধী বক্তব্যে তিনি স্বীকার করেন যে অভিযুক্ত মিরাজকে এনসিপির বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। সাধারণ মানুষের প্রশ্ন, দলের কর্মসূচিতে নিয়মিত অংশ নেওয়া কর্মীরা যখন চাঁদাবাজিতে লিপ্ত হয় তখন কেবল পদ নেই বলে কি দায় এড়ানো সম্ভব? রাজনৈতিক ছত্রছায়ায় এমন চাঁদাবাজির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সালের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন। এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নালিশও জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন। প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে। কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনাকে গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23 জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটির শিরোনাম হলো সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস এম মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 23 জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দেবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা। এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটিই ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন। অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিপোর্টাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি। এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিবিসি বাংলাকে বলেছেন দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়। তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশী, কাজী তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো, এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা 23শে জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে।